নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরও একজন। জানা যায়, ভোরে জেলার বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়। আহত একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে চৌমুহনী ফায়ার স্টেশনের একটি ইউনিট। চাঁপাইনবাবগঞ্জে আবারও আগ্রাসী পদ্মা নদী। সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কয়েকটি গ্রামে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে হাজার বিঘা জমি, শতাধিক ঘরবাড়ি, স্কুল সহ বহু স্থাপনা। ঝুঁকিতে পোলাডাঙ্গা বিজিবি ক্যাম্পের বিওপি। বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টায় পানি উন্নয়ন বোর্ড। প্রতিবছর বর্ষা এলেই ভয়ঙ্কর রূপ নেয় পদ্মা। এবারও তার ব্যতিক্রম না। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তবর্তী আলাতুলি ইউনিয়নে শুরু হয়েছে তীব্র ভাঙন। আগ্রাসী পদ্মা এরই মধ্যে নিঃস্ব করেছে নদী পাড়ের শতাধিক পরিবারকে। চাষের জমি ও ঘরবাড়ি হারিয়ে কেউ নিয়েছেন অন্যের বাড়িতে আশ্রয়। অনেকের জায়গা হয়েছে খোলা আকাশের নিচে। ধর্মপ্রাণ মানুষদের জন্য যে ইসলামী শিক্ষাগত মাদ্রাসা, সেগুলো সব বিলীন হয়ে গেছে এই পূর্বে। তো আমাদের এখন খুব অবস্থা খুব করুন। এখন সরকার যদি আমাদের এই যেটা রক্ষা করে, আমরা বসবাস করতে পারবো। আর আমাদের স্কুল রক্ষা চাই, আমাদের বাড়িও রক্ষা চাই। আমরা এখন বাড়ি ভেঙে খুবই অস্থির আছি। হুমকির মুখে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় বাজার সহ অনেক স্থাপনা। নদী পাড়ে বাসিন্দাদের রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। প্রতি বছর অল্প অল্প ভাঙতে ভাঙতে এখন আমাদের যে বাড়িঘর সবই বিলীন হয়ে গেছে। থাকার কোনো জায়গা নাই। সরকার আমাদের দিকে একটু সুদৃষ্টিতে দেখুক, এটাই আমাদের কাম্য। বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যা হয়েছে, রান্না বান্নার সমস্যা হয়েছে। পদ্মার ভাঙন চলে এসেছে পোলাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সামনে। বিজিবির সহযোগিতায় একটা জিও ব্যাগের অস্থায়ী ভিত্তিতে বাঁধ হচ্ছে এবং পাশেই আমার হাই স্কুল দোতলায় এবং তার পাশেই চারতলার একটা প্রাইমারি বিদ্যালয় আছে। আমরা হুমকির সম্মুখীন হয়ে আছি। বিজিবি যদি নেমে যায়, বিজিবি ক্যাম্প আছে, সেই ক্যাম্পটা যদি নেমে যায়, তাহলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগবো। বর্তমান যে পর্যায়ে আছে সেখান থেকে আমাদের যে পোস্ট তার সর্বনিম্ন দূরত্ব 4 মিটার। এক্ষেত্রে আমাদের যে ম্যান পাওয়ার আছে এখানে আমাদের ডিপ্লয় করতে হয়। যে কারণে যদি কোনো সমস্যা হয় বা কোনো ধসে যাওয়ার পরিকল্পনা বা ধসে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমাদের শিফটিংয়ের ব্যাপার আছে, আমাদের অস্ত্রগুলোর ব্যাপার আছে এবং বিভিন্ন প্রাইভেট লেজারের মালামাল আছে যেগুলো আমাদের হস্তান্তরের প্রয়োজন থাকে। ভাঙন ঠেকাতে আপাতত ফেলা হচ্ছে বালুর বস্তা ও টিউব। তবে আগামী বর্ষা মৌসুমের আগেই স্থায়ী বাঁধ নির্মাণ করতে চায় পানি উন্নয়ন বোর্ড। ক্যাম্প সংলগ্ন যে গ্রামটা আছে সেই গ্রামে কিছু অংশ রাখবো, সেকেন্ড ফেজে বাকিটা। এছাড়াও আমাদের মূল ভূখণ্ড অর্থাৎ মনোহরপুর, দুর্লভপুরের যে ভাঙনগুলো আছে মূল ভূখণ্ডে, সেগুলো আমরা ফার্স্ট প্রায়োরিটি বেসিসে প্রথম ফেজে এগুলো রেখেছি। স্থায়ী বাঁধের আমাদের পরিকল্পনা আছে। তবে শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়নের দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক। কুড়িগ্রামে উজানের ঢলে দুধকুমার নদীর পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে ভাঙন। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে বেশ কিছু বাড়ি ও ফসলি জমি বিলীন হয়েছে নদীগর্ভে। ভাঙন প্রতিরোধের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে নদীপাড়ের মানুষ। বরাদ্দ সাপেক্ষে কাজ করার আশ্বাস জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদীর আগ্রাসী রূপে এভাবেই ভাঙছে পাড়। এই চিত্র কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের। উজানের ঢলে দুধকুমার নদীর পানি বেড়ে গত কয়েকদিনে উপজেলার বানিয়াপাড়া ও মোল্লাপাড়ার 50 থেকে 60টি বসতঘর ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। স্থানীয়দের দাবি, ভাঙন শুরুর আগে বেশ কয়েকবার বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও সাড়া মেলেনি। ওখান থেকে ভাঙিয়ে আসতেছি, গরিব মানুষ এই জায়গা থেকে অনেক বিলীন হয়ে গেছে। আমাদের জমি জমা পশ্চিম পাশে কারো নাই, শুধু আমরা পড়ার জমিতে বাড়ি নিয়ে দাঁড়ায় আছে। এখন তো সরকার তো কাজ তো করতেছে না, যে আপাতত কিছু বস্তা ফেলায় যে তাতে আমাদের এই বাড়ি ঘরগুলো তো রক্ষা হোক। ভাঙন প্রবণ এলাকার সামান্য দূরে রয়েছে ঐতিহ্যবাহী যাত্রাপুর হাট, যেখান থেকে সরকারের রাজস্ব আসে কয়েক কোটি টাকা আর কর্মসংস্থান হয় কয়েক হাজার মানুষের। দ্রুত পদক্ষেপ না নিলে সেটিও ভাঙনের মুখে পড়বে। তাই নদী পাড়ে মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে প্রতিরোধের দাবি জানান তারা। আমাদের লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা জড়িত। জেলার অন্যান্য নদ নদীর কমপক্ষে 20টি স্থানে ভাঙনের কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ড জানায় বরাদ্দ সাপেক্ষে কাজ করার। কুড়িগ্রাম জেলার 20টি স্থানে আমরা জিও ব্যাগ দ্বারা কাজ বাস্তবায়ন চলমান আছে আমাদের। এর বাইরেও বেশ কিছু ভাঙন কবলিত জায়গা আছে, তো অনুমোদন পাওয়ার জন্য অনুমোদন পেলে আমরা কাজগুলো বাস্তবায়ন করব। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করে দ্রুত প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।
ডিবিসি নিউজ ডেস্ক। ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে চাকসু নির্বাচন নিয়ে হেলদোল নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। গত 1 বছর ধরে নির্বাচনের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে ছাত্র সংগঠনগুলো। এ নিয়ে প্রশাসনের সদিচ্ছাকে দুষছে বাম ছাত্র সংগঠনগুলো। আর ফ্যাসিবাদের দোসর শিক্ষক, কর্মচারী দিয়ে সুষ্ঠু নির্বাচন কতটুকু সম্ভব তা নিয়ে সন্দিহান ছাত্রদল। 1966 সালে প্রতিষ্ঠা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 70 সালে প্রথমবার অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। প্রতি শিক্ষাবর্ষে নির্বাচন হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত হয়েছে 6 বার। 1990 সালের 8ই ফেব্রুয়ারি সবশেষ নির্বাচনের পর ছাত্র সংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, সংঘাত, সংঘর্ষে নির্বাচনের অনুকূল পরিবেশ পায়নি প্রশাসন। নির্বাচন নেই, তাই 3 দশক প্রাণহীন পড়ে আছে চাকসু। তবে 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর বদলাতে শুরু করেছে চিত্র। নতুন প্রশাসন দ্রুত নির্বাচন আয়োজন করবে এমন প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। বিশেষ করে ঢাকাসহ 3টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের তফসিলের পর আলোচনায় আসছে চাকসু। ছাত্রদের কথাগুলো হচ্ছে জোরালোভাবে প্রশাসন নিচ্ছে না। যদি এটার জন্য একটা প্ল্যাটফর্ম থাকে, নির্বাচন হয়, তাহলে হচ্ছে কথাগুলো প্রশাসন সিরিয়াসলি নেবে। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য এটা একটা বড় গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। চাকসুর নির্বাচনের দাবিতে গেল 1 বছর ধরে আন্দোলন করছে শিবির, ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বাম ছাত্র সংগঠনগুলো। প্রশাসনের সদিচ্ছাকে দুষছে কেউ কেউ। 3টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ডেট দিয়ে দিয়েছে, তো শুধুমাত্র চবি এখনো ডেট দেয়নি। আমরা চাই যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর আগে যাতে তারা চাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর সহ আর কয়েকটা বিশ্ববিদ্যালয়ে তফসিল ঘোষণা করলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন আসলে যে করে নাই, এটার পিছনে তাদের সদিচ্ছার অভাবকেই আমি প্রধানত দায়ী মনে করি। সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন না দিলে আন্দোলনের হুঁশিয়ারি গণতান্ত্রিক ছাত্র সংসদের। তবে ফ্যাসিবাদের দোসর শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে সুষ্ঠু নির্বাচন কতটুকু সম্ভব তা নিয়ে সন্দিহান ছাত্রদল। আমরা প্রত্যাশা করছি এই সপ্তাহের মধ্যে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। যদি না হয় এর পরবর্তী সময় আমরা শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনে যাব, যেটা হলো যে দ্রুত সময়ের মধ্যে যেন চাকসু নির্বাচন নিশ্চিত হয়। ফ্যাসিস্ট দোষর হিসেবে যারা আপনার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, তারা এখানে শপথে বহাল, তো তাদেরকে রেখে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আসলে কতটুকু হয় তা প্রশ্ন রয়ে যায়। সম্প্রতি চাকসুর গঠনতন্ত্র সংশোধন হয়েছে। গেল ডিসেম্বরে গঠন করা হয় 7 সদস্যের নীতিমালা প্রণয়ন কমিটি। তবে সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে এখনও আধারে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোটার তালিকা প্রায় চূড়ান্ত পর্যায়ে এসেছে এবং নীতিমালাও চূড়ান্ত হয়েছে এবং নির্বাচন রোডম্যাপ অনুযায়ী হয়ে যাবে। আমরা নির্বাচনের জন্য মোটামুটি প্রস্তুত আছি। 1990 সালের 22শে ডিসেম্বর ছাত্রনেতা ফারুকুজ্জামান হত্যাকাণ্ডের পর বন্ধ হয়ে যায় চাকসুর কার্যক্রম। সবশেষ চাকসুর নির্বাচিত ভিপি নাজিমুদ্দিনের মৃত্যু হয়েছে। আর 36 বছরে নতুন নেতৃত্ব পায়নি চাকসু। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জুলাই ক্যালেন্ডারে শেষ হয়ে গেল মাগুরার শহীদ পরিবারগুলোর বুকে বয়ে চলছে চাপা কষ্ট। দগদগে ঘা লেগে আছে এসব পরিবারে। সরকারি সহযোগিতা পেলেও সন্তান, স্বামী কিংবা ভাই হারানোর বেদনা যেন প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে স্বজনদের। পরিবারগুলোর চাওয়া দেশের একটি ভালো পরিবর্তন, বৈষম্যহীন সমাজ, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। মাগুরায় গত বছর আন্দোলন শুরু হয় 18 জুলাই থেকে। ঢাকায় আন্দোলনের গতি বাড়ার সাথে সাথে এখানেও বাড়তে থাকে আন্দোলনের মাত্রা। 19 জুলাই রাজধানীতে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুত্তাকিন, আসিফ ও ছাত্রদল কর্মী রাজু। 5 আগস্ট রাজধানীতে প্রাণ হারান মাগুরার ছেলে মারুফ ও আলামিন। 39 দিন মৃত্যুর সাথে লড়ে 27 আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান সোহান। আমার ছেলে নেই, আমি তো কোনো স্মৃতি নেই আমার দুনিয়ায়, বাঁচিয়ে থাকার মতন কোনো উপায় আমি দেখতেছি না। মাগুরায় আন্দোলন চূড়ান্ত রূপ নেয় আগস্টের 4 তারিখে। ঢাকা মাগুরা রোড এলাকায় ছাত্র জনতা মিলে প্রতিরোধ গড়ে তোলে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে। সেদিন ঢাকা রোড এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি। একই দিনে মাগুরায় প্রাণ হারান ফরহাদ, সুমন, আহাদ। মাগুরার মোট 10 জন শহীদ হন এভাবেই। বছর কেটে গেলেও এসব শহীদ পরিবারে এখনও কাটেনি হতাশা। এসব পরিবারে কেবলই শূন্যতা, কষ্ট, বুক চাপা কান্না। কেউ সন্তান হারিয়ে জীবনের অবলম্বন হারিয়েছেন, কেউ স্বামী হারিয়ে হয়েছেন বিধবা। এই বয়সে বিধবা হবো কখনো কল্পনা করিনি। রাব্বি সাহেব বলছিল যে সারা জীবনের দায়িত্ব নিবে,
কখনো ছেড়ে যাবে না। বাবা কি জিনিস ও আমার কাছে প্রশ্ন করলে আমি কি উত্তর দেবো, তাই আমি কিছুই বলবো না। তবে হানাহানির বাংলাদেশ আর চায় না শহীদের স্বজনরা। সকলের দাবি একটাই, সোনার বাংলাদেশ হবে ফ্যাসিস্টবিহীন। ছিল শান্তির জন্যই তো অনেক মার ছেলে জীবন দিয়েছে। তো এখন আমি মনে করি যে এইভাবে সুখী শান্তিতে জীবনযাপন করুক সবাই, এইভাবে দেশটা চলুক, এইভাবে শান্তিতে চলুক, কারোর মনে হিংসা অহংকার না থাকে। জুলাইয়ের আত্মত্যাগের কথা কেউ যাতে ভুলে না যায়, এমন আশা সকলের। যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদেরকে যেন আমরা ভুলে না যাই, আমরা যেন আগামীর বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়তে পারি এবং এই দেশটাকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। শহীদ পরিবারগুলোকে সমাজে রাখা হবে সম্মানজনক পর্যায়ে, দেয়া হবে পর্যাপ্ত নিরাপত্তা, প্রত্যাশা মাগুরাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। পঞ্চগড়ে গত বছরের 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে বাসায় ফেরেনি ইজি বাইক চালক আলামিন। জীবিত আছেন নাকি মারা গেছেন জানে না পরিবার। মৃত হলে অন্তত মরদেহের সন্ধান চান স্বজনেরা। থানায় সাধারণ ডায়েরি করা হলেও তার খোঁজে অসহযোগিতার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। এদিকে জেলা প্রশাসন ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সামান্য সহযোগিতা পেলেও সংসারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা পরিবার। গত বছর 5ই আগস্ট জেলা শহরের শহীদ মিনারের সামনে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। তারপর থেকে আর বাড়ি ফেরেননি তিনি। এখনও তার অপেক্ষায় পরিবার। শুধু স্ত্রী সন্তানই নয়, অসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের পরিবারের একমাত্র ভরসা ছিলেন আলামিন। ইজি বাইক চালিয়ে সবার মুখেই দুমুঠো খাবার জোটাতো আলামিন। এখন তার অনুপস্থিতিতে থমকে গেছে পুরো পরিবার। প্রতিবেশীরা জানান, যে কোনো বিপদে মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দিতেন তিনি। তার পরিবারের প্রতি এগিয়ে আসতে সকলের প্রতি আহ্বান তাদের। আলামিনের বাপ সে তো খুব অসহায়, কিভাবে চলবে না চলবে তার কোনো ব্যবস্থা নাই। সরকারের কাছে আমি আবেদন করতেছি যে ওই যেন সাহায্য পায়। তবে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আলামিনের পিতামাতা আমার কাছে এখন পর্যন্ত আসেনি এবং আলামিনের যে স্ত্রী আছে তাকে আমরা ইতিমধ্যে সেরা মেশিন কিনে দিয়েছি, তাকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি, তাকে আর্থিক সহায়তা করেছি। এদিকে আলামিনের খোঁজে পুলিশের তৎপরতারও ঘাটতির অভিযোগ রয়েছে। যারা মূল আসামি তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। এক্ষেত্রে আমরা প্রশাসনকে বারবার বলেও তারা বলছে যে আমরা তাদের কোনো ধরনের তথ্য পাচ্ছি না, কোথায় আছে। আসলে এটা আমরা মনে করবো যে প্রশাসনের ব্যর্থতা। জুলাই আন্দোলনে অবদান রাখায় এ যোদ্ধার সন্ধানের পাশাপাশি তার পরিবারকে সহায়তার আহ্বান স্বজন ও এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। শ্রদ্ধা আর ভালোবাসায় সারা দেশে স্মরণ করা হলো জুলাই শহীদদের। নানা আয়োজনে প্রশাসন, শহীদ পরিবারের সদস্য আর জুলাই যোদ্ধারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন যে লক্ষ্য আর উদ্দেশ্যে ছাত্র জনতা প্রাণ দিয়েছে তা যেন বিফল না হয়। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও শহীদ পরিবারের সদস্যরা। চট্টগ্রামের শহীদ মোহাম্মদ আলমের কবরে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ প্রশাসনের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন আলমের পরিবারের সদস্যরাও। এ সময় অর্জিত বিজয় ধরে রাখতে অটুট ঐক্যের কথা বলেন মেয়র। এই কাঙ্ক্ষিত গণতন্ত্র যদি আমরা অর্জন করতে না পারি, আরও একটি গণঅভ্যুত্থান দিবস আমাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই আজকে যে একটা ঐক্যের জায়গায় ফিরে আসতে। বরিশালে নগরের আমতলার মোড় এলাকায় গ্রাফিতি উদ্বোধন করা হয়। এছাড়া শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সদস্যরা। শহীদদের স্বপ্ন পূরণের দাবি করেন তারা। শিববাড়ি মোড়, যেটা ছিল এই আন্দোলনের প্রাণকেন্দ্র, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা কারাবন্দী হয়েছেন, সকলকে আমরা আমন্ত্রণ জানিয়ে একটি সম্মিলনের চিন্তা আয়োজন আমরা করেছি। রংপুরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নানা কর্মসূচি পালন করা হচ্ছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, জুলাই পদযাত্রা ও আলোচনা সভা হয়। শহীদদের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করে অনুষ্ঠান শুরু হয়।
রাজশাহীতে C&B মোড় এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শহীদদের আত্মদান যেন বিফলে না যায় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান জুলাই যোদ্ধারা। বগুড়ায় শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। পরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও আছে জুলাই শহীদ পরিবারের স্বজন ও আহত যোদ্ধাদের সম্মানে নানা কর্মসূচির আয়োজন। চাঁদপুরে ৩১ জন শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া টাঙ্গাইল, বরগুনা, মেহেরপুর, নাটোর, নীলফামারী, পঞ্চগড়, শেরপুর, কিশোরগঞ্জ সহ সারা দেশে জুলাই গণ অভ্যুত্থানে নানা আয়োজন করা হয়েছে। প্রিয়া কুন্ডু, ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় মিছিল ও সমাবেশ করেছে যশোর চৌগাছা উপজেলা বিএনপি। মঙ্গলবার বিকেলে চৌগাছা উপজেলার মূর্তির মোড় থেকে আনন্দ মিছিল বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি ছুটি স্ট্যান্ডে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের প্রধান অতিথি যশোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বলেন, প্রধান উপদেষ্টার নির্বাচনের তারিখ ঘোষণার সময় এনসিপি নেতারা বিদেশিদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করছে। এদেশের মানুষ এগুলো মেনে নেবে না বলেও মন্তব্য তার। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের দিয়ে প্রধান উপদেষ্টার উপহার ও ফুলেল শুভেচ্ছা দেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শরীয়তপুরের জুলাই যোদ্ধারা। শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে মঙ্গলবার বেলা ১১টায় জুলাইয়ের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মেলন ও আলোচনা সভা হয়। শুরুতেই শহীদের বাবা মাকে স্টেজে নিয়ে উপহার ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এরপর আহত জুলাই যোদ্ধাদের স্ব স্থানে জেলা প্রশাসক কার্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের দিয়ে ফুল ও উপহার দেওয়া হয়। তাদের অভিযোগ, গত ১ বছরে যখনই জুলাই যোদ্ধারা কোনো অনুষ্ঠানে শুভেচ্ছা পান তাদেরকে অফিসের ৪র্থ শ্রেণীর কর্মচারী দিয়েই শুভেচ্ছা দেওয়া হয়। এ ধরনের কর্মকাণ্ডে ক্ষুব্ধ তারা। তবে নিজে উপস্থিত থেকে ফুল বিতরণের দাবি জেলা প্রশাসকের। একটা আক্ষেপের জায়গা, সেটা হচ্ছে তারা এক্সপেক্ট করেছিল ডিসি মহোদয় নিজ হাতে তাদেরকে দিবে, কিন্তু সেই জায়গাটা থেকে তারা ব্যর্থ হয়েছে, তারা ব্যথিত হয়েছে। আমরা এসে বসে আছি, আমাদেরকে পিয়ন দ্বারা বা তাদের ভলান্টিয়ারের মাধ্যমে আমাদেরকে ফুলেল শুভেচ্ছা দিল। এটা সঠিক নয়, কারণ আমার এনডিসি নিজেই ছিল। ঠিক আছে, ধন্যবাদ। আপনারাও দেখেছেন না? আমরা তো দেখেছি, আমি জানি না অভিযোগ কে করেছে আমি বলতে পারবো না, তবে আমি নিজে দেখেছি আমার এনডিসি নিজেই অভিযোগ জানিয়েছে। গাজীপুরে শুধু রাতের আধারে নয়, দিনের আলোতেও বেপরোয়া অপরাধীরা। আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি ডাকাতির ঘটনা। সাধারণ মানুষ এমনকি পুলিশ কর্মকর্তাদের পরিবারও পাচ্ছে না ছাড়। নগরবাসীর নিরাপত্তাহীনতার কথা বললেও পুলিশের দাবি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। ৭ জুলাই সকাল ১০টা গাজীপুরের যৌনাবাজারের একটি বাড়িতে তালা ভেঙে লুট করা হয় নগদ অর্থ, স্বর্ণালংকার। এর কদিন আগেই পার্শ্ববর্তী এলাকার মিলন নামে এক ব্যবসায়ীর পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল লুট করে প্রায় ৩৩ লাখ টাকার মালামাল। হামলায় আহত হন এক নারী। ওয়াইফ বাচ্চাকে নিয়ে স্কুলে মাদ্রাসায় গেছে, মাঝখানে গ্যাপ ছিল ২০ থেকে ৩০ মিনিট। ও ৩০ মিনিটের মধ্যে ৭ তলায় এসে সবকিছু নিয়ে গেছে। আমার ছেলের বউরে ছেলেরে হাত পাও সব বাঁধছে, ১৫ ভরি গয়না নিচ্ছে, ৫ লাখ নগদ টাকা নিচ্ছে। এরকম দিনের বেলা কোনো দিনও আমার হয়েছে না, নিরাপত্তা তো নাই বলতেই চলে। রেহাই পায়নি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিবারও। গেল মে মাসে পুলিশের অতিরিক্ত এক ডিআইজির বাসায় হানা দেয় ডাকাত দল। তার বাবা মাকে জিম্মি করে লুট করে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা। একই মাসে সড়কে গাছ ফেলে ডাকাতির সময় রণক্ষেত্রে পরিণত হয় সাতখামাইর এলাকা। ডাকাতদের হামলায় নিহত হন একজন, পাল্টা হামলায় মারা যান এক ডাকাত। এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন নগরবাসী। ২৫ বার মনে হয় ডাকাতি হয়েছে আমাদের ওই ৫-৬ দিন আগে, ১০-১৫ দিন আগেও ওই চারাকালি মোড়ে আর কি, ওইখানে একটা ডাকাতি হয়েছে। বাসায় বউ বাচ্চা যারা আছে তারা নিরাপদ নয়, এটা কাম্য না। তবে পুলিশের দাবি পরিস্থিতি স্বাভাবিক। আমরা চেষ্টা করি আমাদের তরফ থেকে সর্বোচ্চ নিরাপত্তা সুবিধাটা দিয়ে ওইখানে যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে সেটা আমরা চেষ্টা করি। আমাদের এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই সন্তোষজনক। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী গেল ৬ মাসে গাজীপুরে ৩৯টি ডাকাতি ও দস্যুতার ঘটনা ঘটেছে। গ্রেপ্তার হয়েছে ৫৯ জন।
ডিবিসি নিউজ ডেস্ক। দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।